কেআর স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে দশম শ্রেণীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা আয় আরো বেঁধে থাকি এই কবিতাটি সম্পর্কে আলোচনা করা হবে। কবিতাটি প্রত্যেকটা লাইন ধরে ধরে এবং প্রত্যেকটা শব্দের অর্থ জানিয়ে তোমাদের সামনে কবিতাটি আলোচনা করা হবে। যারা এই চ্যানেলটিকে নতুন দেখছো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব পাশে থাকবে, কারণ এই চ্যানেলে বাংলা ভাষা এবং সাহিত্য সম্পর্কিত প্রত্যেকটা শ্রেণীর যাবতীয় বিষয় আলোচনা করা হয়। তো চলো আজকে আমরা জেনে নেই আয় আরো বেঁধে থাকি কবিতা। যারা এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই কবিতা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি। এই কবিতার কবি হলেন শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষের ছদ্মনাম হচ্ছে কুন্তক এবং তার আসল নাম হচ্ছে চিত্তপ্রিয় ঘোষ। এই কবিতাটি রচনাকাল হচ্ছে 2003 সাল এবং যে কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে সেই কাব্যগ্রন্থটির নাম হচ্ছে জলই পাষাণ হয়ে আছে। এই কবিতাটি প্রকাশিত হয় 2004 সালে। আয় আরো বেঁধে থেকে এই কবিতাটি 2003 সালে রচনা করা হলেও 2004 সালে জলই পাষাণ হয়ে আছে যে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় সেই কাব্যগ্রন্থে স্থান পায় এবং সেখান থেকেই তোমাদের এই আলোচ্য কবিতাটি নেওয়া হয়েছে। কবিতাটি পড়া শুরু করার আগে আমাদের এই কবিতাটি রচনার কারণ বা প্রেক্ষাপট সম্পর্কে জানতে হবে। 1991 সালে ইরাক এবং কুয়েত দুটি তৈল ভান্ডার সমৃদ্ধ দেশ। এই দুই দেশের মধ্যে এই তেলের মালিকানা নিয়ে একটা দ্বন্দ্বের বা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়, অর্থাৎ তেলের মালিক আসলে কে হবে সে কারণে দুই দেশের মধ্যে একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়। এছাড়া 1999 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে কার্গিল নামক একটি যুদ্ধ হয়। যেই কার্গিল হচ্ছে একটি জায়গার নাম, জম্মু কাশ্মীরের একটি জায়গা হচ্ছে কার্গিল। এই কার্গিল নামক স্থানে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হয়। এই সমস্ত সামাজিক অবক্ষয় বা প্রেক্ষাপটে আমাদের 2003 সালে কবি শঙ্খ ঘোষ আয় আরো বেঁধে থাকে এই কবিতাটি রচনা করেছিলেন বা লিখেছিলেন। তো যুদ্ধের অবস্থাকালীন বা যুদ্ধকালীন অবস্থার মধ্যে সমাজের একটা ভয়ঙ্কর বা বিশৃঙ্খল বা সংকটকালীন অবস্থা দেখা যায়। সেই সংকটকালীন অবস্থার মধ্যেই কবি এই কবিতাটি রচনা করেছেন। তো চলো এবার আমরা কবিতার প্রত্যেকটা লাইন ধরে ধরে কবিতার আসল রহস্য আমরা জানার চেষ্টা করব। আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখা, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঘ। আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত, মাথার উপর বোমারু এবং পায়ে পায়ে হিমানির বাঘ। এই কবিতার প্রত্যেকটা লাইনের মধ্য দিয়ে যেন কবি সমাজের এক সংকটকালীন মুহূর্তের কথা বারবার কিন্তু তোমাদের সামনে বা আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। যে আমাদের ডান পাশে ধস, ধস মানে হচ্ছে উপর থেকে কোনো কিছু ধসে যাওয়া বা নিচে পড়ে যাওয়াকে ধস বলা হয়। গিরিখাত কি? পাহাড়ের যে বড় বড় গর্ত থাকে সেগুলোকে বলা হয় গিরিখাত। আর বোমারু, বোমারু শব্দের অর্থ হচ্ছে কি? বোমারু, বোমারু শব্দের অর্থ হলো বোমা নিক্ষেপকারী জাহাজ। বোমা, বোমা নিক্ষেপকারী যুদ্ধ জাহাজ। অর্থাৎ যুদ্ধের সময় যে জাহাজগুলো বোমা বহন করে নিয়ে যায় এবং বোমা নিক্ষেপ করে সেই জাহাজগুলিকে বলা হয় বোমারু। আর পায়ে পায়ে হিমানির বাঘ, হিমানি মানে হচ্ছে বরফ। তো এখানে প্রথমে আমাদের জানতে হবে আমাদের, আমাদের বলতে এখানে কবি কাদের কথা বুঝিয়েছে। আমাদের বলতে কবি সমাজের মেহনতি সাধারণ শ্রমিক শ্রেণী বা সাধারণ মানুষের কথা এখানে বলেছেন। অর্থাৎ এই সংকটকালীন মুহূর্তে সাধারণ মানুষের যেন বিপদাগ্রস্ত, ডান পাশে ধস, বায়ে গিরিখাত, মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাদ, অর্থাৎ প্রত্যেকটা চলার মুহূর্তে যেন একটা তারা সংকটের মধ্যে বা সংকটের মধ্যে ভুগছে। এই মুহূর্তে কোনো আলোর দিশার বা কোনো আলো তারা দেখতে পাচ্ছে না। প্রতি মুহূর্তে যেন একটা ভয়ের আশঙ্কা, কিভাবে তারা চলবে। এই লাইনগুলোর মধ্য দিয়ে কবি তাদের কোথায় বারবার আমাদের সামনে তুলে ধরেছেন যে আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঘ। হিমানি মানে হচ্ছে বরফ, অর্থাৎ বরফ বলা বা বরফের আশায় যেমন ভাবে চলা কঠিন, এই সাধারণ মানুষেরা সমাজের এই অবক্ষয় এবং সংকটকালীন মুহূর্তে যেন ঠিকভাবে চলতে পারছে না। তার সমস্ত দিক থেকে যেন বিপদ মানে আক্রমণ করছে তাদের। তারপরে কবি বলেছেন আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের পথ নেই কোনো,
আমাদের ঘর গেছে উড়ে, আমাদের পথ নেই কোনো। পথ বলতে এখানে কবি জীবনের পথের কথা বলেছেন। প্রত্যেকটা মানুষ একটি আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আগামী ভবিষ্যতের পথে এগিয়ে যায়, কিন্তু এই সংকটময় মুহূর্তে সাধারণ মানুষেরা তাদের কোনো পথই বা বেঁচে থাকার রাস্তাই খুঁজে পাচ্ছে না। সেই সংকটের মুহূর্তে যেন তারা বিপদাগ্রস্ত এবং কোনো আলোই দেখতে পাচ্ছে না, যে তারা আগামী চলার পথে যে সাহস যোগাবে, যে পথ দেখে তারা চলবে, সে পথের কোনো কিছুই তারা অস্তিত্ব খুঁজে পাচ্ছে না। সে কারণে এখানে এই কথাটি বলা হয়েছে, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। অর্থাৎ সাধারণ মানুষের যে মৌলিক একটি বস্তু ঘর, এই ঘরগুলো যেন তাদের মানে এই সময় বিপদাগ্রস্ত এবং তারা শান্তভাবে বা শান্তিভাবে বসবাস করতে পারছে না। তারপর বলা হয়েছে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। সব, সব শব্দের অর্থ হচ্ছে মৃতদেহ। সব, এই সব শব্দের অর্থ হচ্ছে কি? মৃতদেহ। এই সংকটকালীন মুহূর্তে শিশুদের মৃতদেহগুলি কাছে দূরে যেখানে সেখানে পড়ে রয়েছে, সে অর্থেই কবি কিন্তু এই কথাটি বলেছেন। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব না। অর্থাৎ যে শিশুদের মৃতদেহগুলি যেখানে সেখানে পড়ে রয়েছে, এই সমস্ত মৃতদেহগুলিকে দেখেই সাধারণ মানুষ, আমাদের মনে বা কবির মনে যেন একটা ভয়ের সঞ্চার হয়েছে, যে আমরাও হয়তো যে কোনো সময় যে কোনো মুহূর্তে মরে যেতে পারি। সে কারণেই কবি কিন্তু এই কথাটি এখানে বলেছেন। আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ আমাদের পথ নেই আর, অর্থাৎ আমরা যে আগামী ভবিষ্যতে কিভাবে বেঁচে থাকবো সেই পথ যেন তারা খুঁজে পাচ্ছে না, কিন্তু তবুও এই সাধারণ মানুষদের উদ্দেশ্যে কবি একটি যেন আশা আলোর বার্তা দিয়েছেন। সেই বার্তাটা কি? আয় আরো বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ সমাজে এই সংকটের মুহূর্তেও আমাদের ভেঙে পড়লে হবে না। যারা সমাজে এখনো বেঁচে আছে, যে কয়েকজন বেঁচে আছে, তারা যদি একসঙ্গে জোটবদ্ধ হয়ে চলে, তাহলে হয়তো এই একটা সংকটকালীন অবস্থা থেকে তারা যেন মুক্তি পাবে, এই আশা কিন্তু কবি সাধারণ মানুষদের দিয়েছেন। তারপরের স্তবকে এবার আমরা যাব। আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস। আমাদের, আমাদের বলতে কবি এখানে কাদের কথা বলেছেন? আমি বলেছি যে সাধারণ মানুষের কথা এখানে কবি বলেছেন। আমাদের পথ নেই কোনো, আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস। আমাদের ইতিহাস, ইতিহাস কাকে বলে বা ইতিহাসে কাদের কথা লেখা আছে? ইতিহাস হচ্ছে ক্ষমতাবানদের দ্বারা পরিচালিত, সেখানে রাজা রানী এবং ক্ষমতাবান মানুষদের কথাই লেখা থাকে, সেখানে সাধারণ মানুষের কোনো কথা উল্লেখ থাকে না। যে ইতিহাস মানুষকে ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, কিন্তু সেই ইতিহাসে সাধারণ মানুষ তার নিজেদের কোনো অবস্থান খুঁজে না পাওয়ায় তারা যেন বিপদাগ্রস্ত। অর্থাৎ ইতিহাস যে মানুষকে আগামী চলার পথে সাহস যোগায়, তারা যেন ইতিহাস, তাদের কোনো কিছুই ইতিহাস খুঁজে পাচ্ছে না। এখানে কিন্তু এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় বারবার আসে যে আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস। কাদের কেন ইতিহাস নেই? তখন আমাদের বলতে হবে সাধারণ মানুষের কোনো ইতিহাস নেই। কারণ ইতিহাস বলতে আমরা জানি ইতিহাস হচ্ছে ক্ষমতাবানদের দ্বারা পরিচালিত, সেখানে ক্ষমতাবান বা রাজারানী বা ক্ষমতাবান মানুষদের কথা লেখা থাকে, সেখানে সাধারণ মানুষের কথা লেখা থাকে না। তাই যে ইতিহাস মানুষকে আগামী ভবিষ্যতের পথে চলতে সাহস যোগায়, সেই সাধারণ মানুষেরা সেই ইতিহাসে তাদের নিজের কোনো অস্তিত্ব খুঁজে পাচ্ছে না। সে কারণে কবি কিন্তু এই কথাটি এখানে বলেছেন। এরপরে কবি বলেছেন, আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারি 12 মাস। আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারি 12 মাস। অর্থাৎ যে সমস্ত বা যে সমস্ত মানুষের বা যাদের কোনো ইতিহাস নেই, যাদের কোনো চলার পথ নেই, তার তো চোখ মুখ ঢাকা হবেই। অর্থাৎ এই সাধারণ মানুষেরা যেন এই সংকটকালীন মুহূর্তে যেন কোনো আশার আলো দেখতে না পেয়ে একটা অন্ধকার পরিস্থিতির মধ্যে যেন তারা চলাফেরা করছে, এই কারণে কবি কিন্তু এখানে এই চোখ মুখ ঢাকা এই কথাটি ব্যবহার করেছেন। আমরা ভিখারি 12 মাস, অর্থাৎ এই সাধারণ মানুষেরা সমাজের যারা পুঁজিবাদী বা বুদ্ধিজীবী বা ক্ষমতাবান মানুষ, তাদের কাছে যেন সবসময় জীবনে ভিক্ষা করে বেঁচে থাকে কোন রকম করুণা নিয়ে। সে কারণে এখানে বলা যে আমরা ভিখিরি 12 মাস। কাদের কেন তাহলে ভিখিরি বলা হয়েছে? এখানে সাধারণ মানুষদের ভিখিরি কথা বলা যায়। ভিখিরি শব্দের অর্থ হচ্ছে ভিক্ষা করে খাওয়া মানুষ। এরপরে কবি এখানে বলেছেন, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। এই সাধারণ মানুষরা এই সংকটকালীন মুহূর্তে তাদের বেঁচে থাকার গুরুত্ব এবং পৃথিবী বেঁচে থাকার গুরুত্ব কোনো কিছুই তারা সঠিকভাবে
বুঝতে পারছে না, সে কারণেই বলছে যে পৃথিবী হয়তো বেঁচে আছে, হয়তো মেরে, অর্থাৎ পৃথিবী বেঁচে থাকার এবং না থাকার কোনো অর্থই যেন তারা খুঁজে পাচ্ছে না। সে কারণে কিন্তু কবি এই কথাটি এখানে বলেছেন। তারপর বলেছেন কবি, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। এই যে সাধারণ মানুষ যারা সমাজের মূল চালিকা শক্তি, অথচ তাদের কথা সমাজের কোনো মানুষই মনে রাখে না। সে কারণেই কবি এখানে বলেছেন, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। অর্থাৎ দরজায় দরজায় মানে নিজের জীবন ভিক্ষা করে তারা যে প্রতিনিয়ত বেঁচে থাকে, তাদের কথা কেউ স্মরণে রাখে না। তারপরে বলেছেন, কিছুই কোথাও যদি নেই, তবুও তো কজন আছি বা, তবুও তো কজন আছি বা। অর্থাৎ এই সংকটকালীন মুহূর্তে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক মানুষ মারা গেছে, তবুও কবি কিন্তু এখানে বলেছেন যে এই সংকটকালীন মুহূর্তেও আমাদের কিন্তু আশা হারিয়ে ফেললে হবে না। তবুও আমরা সমাজে এখনো পর্যন্ত যে কয়েকজন জীবিত আছি বা যারা সমাজে সচেতন মানুষ, বিবেকবান মানুষ যারা এখনো আছেন, তারা যদি জোটবদ্ধ হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা এই সংকট থেকে উদ্ধার হতে পারবো। সে কারণে কবি পরের দুটি স্তবক লাইনে বলেছেন কি, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ কবি এই সেই সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলেছেন যে এই সংকটকালীন মুহূর্তে আমরা বিপদাগ্রস্ত ঠিক আছে, কিন্তু যারা এখনো সমাজে বেঁচে আছে তারা যদি সবাই মিলে একসঙ্গে জোটবদ্ধ হয়ে চলি, তাহলে কিন্তু এই সংকট বা এই ভয়ঙ্কর অবস্থা থেকে আমরা মুক্তি পেতে পারবো। তাহলে কবিতাটিতে আমরা দেখতে পেলাম কবি একটি সংকটকালীন মুহূর্তের কথা তুলে ধরেছেন এবং এই সংকটকালীন মুহূর্তের মধ্যেও কবি কিন্তু একটি আশার আলো সাধারণ মানুষকে দেখিয়েছেন। সে কারণে কবি কিন্তু এই কবিতার নামকরণ করেছেন আয় আরো বেঁধে বেঁধে থাকি। তো তাহলে আজকে আলোচনা করা হলো দশম শ্রেণীর আয় আরো বেঁধে এই কবিতাটি। এরকম তোমাদের নানা প্রয়োজনীয় বিষয় নিয়ে আবারও আলোচনা করা হবে। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।